সকালবেলায় চলে আসলাম ছাদে ফুল তুলতে না ফুল দেখাতে। তো দেখো আজকে গোলাপ ফুলগুলো কেমন যেন খোলা খোলা গোলাপ ফুলগুলো, আর পাপড়িও কম। জানি না কেন এরকম হচ্ছে। আগে যেরকম গোলাপ ফুলগুলো হতো খুব পাপড়ি হতো, মানে থোকা থোকা টাইপের হতো। এখন হয়তো পাপড়ি কম, কেমন যেন হালকা হালকা টাইপের। তো দেখো আজকে দুটো গোলাপ ফুল ফুটেছে, একটা গোলাপ ফুল ছিঁড়ে গোপালকে দেবো। আর নিচ দিয়ে কিছু নয়নতারা ফুল ফুটেছে, জানো তো। সাদা নয়নতারাগুলো দেখো বড় বড় হয়েছে, খুব বড় বড় হয়েছে। আর এদিকে ওই গোলাপি গোলাপি টাইপের ওই কালারগুলোও হয়েছে। আর ওইদিকে আমার সাদা ফুল তোলা হয়ে গেছে, টগর ফুলটা। আর এদিকে গোলাপ ফুলগুলো দেখাবো বলেই আমি এই ছবিগুলো তুললাম। তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো, সুস্থ আছো। দীপার সংসার চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা খুব ভালো থাকো, সব সময় আমি চাই তোমরা খুব ভালো থাকো। আর এদিকেও আমি খুব ভালো আছি। দেখো হাঁড়ি নিয়ে চলে আসলাম ভাত বসাতে। আর ওদিকে আমার ঘর মোছা জামা ছাড়া সবই আমার হয়ে গেছে, কিন্তু আমি স্নানটা করিনি, কারণ আমি স্নানটা পরে করব। খাবার কিছু করে তারপরে আমি আজকে পুজো দিতে বসবো, কারণ আজকে একটু দেরি হয়ে গেছে। যদি পুজো দিতে বসি তাহলে অনেকটা সময় লাগবে। তাই ভাবলাম কিছুটা আগে একটু গুছিয়ে রেখে, রান্নার কিছু গুছিয়ে রেখে তারপরে পুজো দিতে বসবো। কারণ পুজো দিতে না আমার একটু সময় লাগে বেশি গো, অনেকটা সময় লাগে বেশি। তো দেখো হাঁড়িতে চাল দেবো বলে আমি চাল নিয়ে নিলাম ধোয়ার জন্য। আর ওদিকে তো আমার হাঁড়ি বসানো হয়ে গেছে, তোমরা তো দেখলা। আর এদিকে দেখো কি পিঁপড়ে হয়েছে, দেখেছো? লাল পিঁপড়ে ভরে গেছে, লাল পিঁপড়েগুলো কোথা থেকে আসলো কে জানে। আর এখানে কিন্তু কিছুই পড়েনি, আমার মোছা ঘর, কিচ্ছু পড়েনি। তাও দেখো পিঁপড়ে চলে এসছে। তো যাই হোক, আমি একটু স্প্রে করে দিই জায়গাটা, কারণ পিঁপড়েগুলো কামড় দিলে না খুবই জ্বালা করে, লাল পিঁপড়ে তো খুব জ্বালা করে। আর কিছুটা চাল আমি মুঠ করে আমি রেখে দিলাম, এটা আমাদের নিয়ম, গুরুদেবের নিয়ম। কিছুটা চাল মুঠ করে আমাদের রেখে দিতে হয়, যে যেরমভাবে করে আর কি। তো চলো হাঁড়িতে চাল দেবো বলে চালগুলো এবার ধুয়ে নিই। চালগুলো ধোয়া হয়নি, জানো তো। চলো এবার ধুয়ে নিই। এবার জলের স্পিড আবার কমে গেলে খুব প্রবলেম হয়ে যায়। তো চলো এবার ধুয়ে নিই, ধোয়া যাক। আর ধুতে তো অনেকটা সময় লাগে, কারণ এতটা পরিমাণে পাউডার দেওয়া থাকে। চালগুলো পালিশ চাল তো, খুবই পাউডার দেওয়া থাকে, তো ধুতে অনেকটাই সময় লাগে। তো চলো ধুয়ে নিই, ওইদিকে জলটাও আস্তে আস্তে গরম হয়ে যাবে। আর ইন্ডাকশানে কী বলো তো, তাড়াতাড়ি করেই জল গরম হয়ে যায়, জানো তো। গ্যাসের থেকে আমি দেখেছি ইন্ডাকশানে তাড়াতাড়ি করেই হয়, বেশি সময় লাগে না গো। আর আমি তো কমিয়ে রাখি, তাই মানে পড়ে যাবে, তাই একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি করেই হয়ে যায়, আমি দেখেছি। অত সময় লাগে না, গ্যাসের থেকে কম সময় লাগে। তো চলো আমি ধুয়ে নিই। ধোয়া হয়ে গেছে দেখো চালটা। তো চলো চালটা এবার ঘরে নিয়ে যাই। জলও মনে হয় এখানে গরম হয়ে গেছে, এতক্ষণ তো গরম হয়ে যাওয়ার কথা। তো চলো ঢাকনাটা উল্টে দেখতে হবে জলটা গরম হয়েছে কি না। দেখি, ওই দেখো গরম হয়ে গেছে। বললাম না জল গরম হয়ে যায়, বেশিক্ষণ লাগে না গো জল গরম হতে। তো চলো এবার আমি চালটা দিয়ে দিই আস্তে আস্তে। তো এখনও কি রান্না করব জানি না, ডাল করব একটুখানিকে আমি জানি। আর মাছের না কিছুটা ডিম আছে ফ্রিজে, ভাবছি ডিমটা করে ফেলবো। মাছের ডিমটা অনেক দিন ধরেই মাছের ডিমটা পড়ে রয়েছে, তো আজকে ভাবছি ওটা করে ফেলাবো। আর কতদিন বা রাখবো। তো হাঁড়িতে দিয়ে দিই এটা। চালটা দেওয়া হয়ে গেলে তারপর ওইদিকে রান্নাঘরে যাব রান্নার কাজ সারতে। আমি কিছুটা চাল আগে হাতা দিয়ে দিই, কারণ না হাত দিয়ে দিতে গেলে না পুড়ে যায়, আমি ঠিক দিতে পারি না, জানো তো। লাস্টের দিকে যখন কাচিয়ে দিই তখন আমি দিই আর কি, হাত দিয়ে দিই। এবার লাস্টে আর নেই, কাচিয়ে দিতে হচ্ছে, তখন আমি দিই। না তো প্রথমটা চেষ্টা করি হাতা দিয়ে দেওয়ার। আর তার জন্য জলটাও না ছিটে আসে না, জানো তো। হাতা দিয়ে দিলে ছিটে আসে না, গরম জলটা ছিটে আসলে খুব গায়ে ভালোই লাগে। তো যাই হোক, চলো দিয়ে পরিষ্কার করে নিই। সসপ্যানটা পরিষ্কার করে সসপ্যানটা এখানেই রেখে দেবো, কারণ এই সসপ্যানেই উপুর দেবো, কিন্তু এইখানে উপুর দেবো না, রান্নাঘরে নিয়ে ভাত উপুরটা দিই, এখানে রেখে দিই। কারণ এই যে হাতাটা রাখি, তো হাতাটা কোথায় রাখবো বলো? রান্নাঘরে একবার নিয়ে যাবো আবার নিয়ে আসবো, দেখার সময় এইভাবে তো হয় না বলো। তাই ভাবি কি হাতাটা হাঁড়ির সামনেই থাক, যখন আমার ভাতটা দেখতে লাগবে এখান থেকে হাতাটা নিয়ে আমি ভাতটা নিয়ে দেখে নিতে পারবো। তো চলো চালটা দিয়ে নিই ভালো করে পরিষ্কার করে। আমি চাল পুরো পরিষ্কার করে দিই যাতে একটা চালও না থাকে গামলাটার মধ্যে। তো একটু নেড়ে দিলাম, জানো তো কেন বলো তো, নয়তো না নিচে লেগে যায়, স্টিলের হাঁড়ি তো নিচে লেগে যায়। একবার নেড়ে দিলে ব্যাস আর কোনো প্রবলেম হয় না, আর লাগবে না। এবার ওর মতনও হতে থাকবে। তো ওটা হোক,
এবার আমি একটু ছাদে যাব জামা কাপড় মেলতে। তো ছাদে চলে আসলাম জামা কাপড় মেলতে। তোমাদেরকে আকাশের ওয়েদারটা দেখাচ্ছি, একদম মেঘলা মেঘলা ওয়েদার, জানো তো। ভাবছিলাম একটু বৃষ্টি হবে, কিন্তু হলো না জানো। সারাটা দিনেও বৃষ্টি হলো না। আমি তোমাদের ভয়েস রেকর্ডটা দিচ্ছি রাতে, আমি কিন্তু আগে সব ভিডিও করে রেখেছি, রেকর্ডটা দিচ্ছি রাতে। সারাদিনও বৃষ্টি হয়নি গো। এই সারাটা দিন দেখলাম সন্ধ্যা হলো, রাতও হয়ে গেছে, কিন্তু কোনো বৃষ্টি হয়নি। তো যাই হোক, দেখো আমি জামা কাপড় নিয়ে চলে এসেছি মেলতে। কিছু জামা ছিল আমার, কালকে মেয়েকে স্কুলে আনতে গেছিলাম, তোমরা জামাটা মেললেই বুঝতে পারবে। এই জামাটা করে কালকে স্কুলে গেছিলাম, সেই জামাটাই আমি এখন ধুয়ে মেলবো আর কি। তো নাইটিটা আগে চলো মেলে দিই। আজকে রোদ নেই, কিন্তু গরম আছে, একটা বিচ্ছিরি টাইপের গরম, জানো তো। কিন্তু রোদ নেই, কিন্তু গরমটা ভীষণ অস্থির করতে, শরীরটাও খারাপ লাগছে। তো দেখো ওই জামাটা কালকে আমি পরে গেছিলাম, খয়েরি কালারের জামাটা স্কুলে। আর এখন গরমটা এতটাই যে একটা জামা ঘামে এত পরিমাণে ভিজে যায়, সেই জামাটার পরের দিন পরা যায় না। জামাগুলো মেলে নিই। আর আজকে তো রোদ নেই, তাই ছাদেই মেললাম, না তো এই জামাগুলো আমি ছাদে মেলতাম না, নিচেই মেলতাম, জানো তো। কারণ আর পরে আসা হয় না, তোমাদের তো এর আগের দিন দেখালাম, সেই সকালবেলায় মেলে গেছে, আবার তুলতে এসছি সেই বিকেলবেলায়। মানে এতে কি হয় জানো তো, জামা কাপড়ের রঙগুলো না নষ্ট হয়ে যায়, একদমই রং নষ্ট হয়ে যায়, মানে কেমন সাদাটা সাদাটা টাইপের, ফ্যাকাশে ফ্যাকাশে টাইপের হয়ে যায়। তো এগুলো তো ঠিক না। জামা কাপড়, ভালো জামা কাপড় নষ্ট হয়ে গেলে কেমন লাগে। নাইটি টাইটি রং উঠে যায়, কোনো ব্যাপার না। আর এখন তো গরমকালে আমি যে নাইটিগুলো পরি সেগুলো বাতিল নাইটি, সত্যি কথা বলতে গেলে। আমার ছাদে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি নিচে যাব। আর আমি যে নাইটিগুলো পরি বলছিলাম না, সেগুলো সব বাতিল নাইটি, জানো তো, ওগুলো বাতিল করে রেখেছিলাম। কিন্তু এতটাই গরম, নতুন নাইটিগুলো নামিয়ে আমি আবার নতুন নাইটি তুলে রেখে দিয়েছি। আবার সেই পুরনো নাইটিগুলোই আমাকে নামাতে হলো। কি করব বলো, এত গরম পরা যায় নতুন নাইটি, আর খুব কষ্ট হচ্ছিল, পরেছিলাম তো খুব কষ্ট হচ্ছিল, তাই আমি একবারেই পুরো বাদ দিয়ে দিয়েছি। এবার যাব আমি রান্নাঘরে। ওখানে তো ভাত বসিয়ে দিয়ে এসেছি, এখানে আমি ডাল বসিয়ে দিলাম। ডালটা আমি প্রেশার কুকারে বসালাম কেন জানো তো, একটুখানি গরম হলেই ডালটা সেদ্ধ হয়ে যাবে। আর এদিকে নিয়ে নিয়েছি আমড়া, আজকে না আমড়ার ডাল খাবো, তোমরা ঠিক ধরেছো, আমড়ার ডালই করব। টক ডাল ছাড়া ডাল আবার ভালো লাগে নাকি বলো। তাই একটু আমড়া কেটে নিলাম। তো আর এখনের আমড়াগুলো কী জানো তো, কচি আমড়া, খুব কচি আমড়া, মানে মাঝখান থেকে ফাড়া যায়, মানে আর্ধেক করা যায়, সেটাই আমি করে নিয়েছি। এরপরে আমড়াগুলো না আর আর্ধেক করা যায় না, ভিতরটা কেমন শক্ত শক্ত হয়ে যায়, করা যায় না। আর এটা কী নিয়েছি বলো তো, মাছের ডিম, তোমাদের বলছিলাম না মাছের ডিম রয়েছে অনেক দিন ধরে, সেই মাছের ডিমটা নিয়েছি। এর মধ্যে দিয়েছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, তারপরে তোমার কর্নফ্লাওয়ার, হ্যাঁ, তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অনেক কিছু দিয়েছি, আদা বাটা দিয়েছি, দিয়ে মেখে নিচ্ছি। ওই যে পাশে যে কৌটোটা রয়েছে দেখতে পাচ্ছ, ওটার মধ্যে কর্নফ্লাওয়ার থাকে, শেষ হয়ে গেছে গো, ভর্তি ছিল পুরো। তো যাই হোক, কর্নফ্লাওয়ার দিয়ে সব কিছু দিয়ে মেখে নিলাম। আর আমার মাছের ডিম ভাজতে না খুব ভয় লাগে, কেন জানো তো, খুব ছেটে, ভীষণ ছেটে, এত ফাটে না, এবং বিরক্তি লাগে। তো চলো দেখো, মাছের ডিমগুলো একদম হয়েছিল, আর কি ওদের ফ্রিজে ছিল তো, মানে একটু শক্ত শক্ত হয়ে গেছিলো, বরফের মতন চাক টাইপের হয়ে গেছিলো, সেটা অনেকক্ষণ ধরে বাইরে রেখে আমি এটাকে নরম করেছি, করে তারপরে এই যে এখন মাখছি। কেমন থাকে না মাছের ডিমগুলো, একটু তেল তেল টাইপের, সেইগুলো আর কি, আমি ঠিক বুঝি না এই জিনিসগুলো, মাছের ব্যাপারটা। তো যাই হোক, আমি একটু চটকে মেখে নিলাম, ছাড়াচ্ছি ওগুলোকে, হ্যাঁ, না তো দলা দলা পাকিয়ে যাচ্ছে। চলো ভেজে তারপর তোমাদের দেখাচ্ছি। দেখো মাছের ডিম ভাজা হয়ে গেছে, খেতে কিন্তু খুব টেস্ট হয়েছিল, জানো তো, খুব ভালো লাগছিলো খেতে। যাই হোক, মাছের ডিম ভাজা হয়ে গেছে, আজকে ভাবছিলাম এই করব, আর কিছু করবো না, জানো তো, রাত্রে যা করার করবো ভাবছি। তো দেখো এদিকে ডালটা বাকি আছে, ডালের আমড়াটা কিন্তু নরম হয়ে গেছে, এবার ডালটা ফোড়ন দিয়ে দেবো। চলো সর্ষে দিলাম, টক ডালে সর্ষে ফোড়ন, আজকে আর শুকনো লঙ্কা ছিল না, আর দিলামও না। চলো দিয়ে দিই তাহলে। প্রথমে একটু আমি হাতা দিয়ে ছেড়ে নিই, একবারে ছাড়লে না এত পরিমাণে ঝাঁঝটা ওঠে, আর গরম তাপ ওঠে, খুব অসুবিধা হয়, আমি পারি না। তো হাতা দিয়ে কিছুটা ছেড়ে দিয়ে তারপরে আমি বাটি ধরে ঢেলে দিই। যাই হোক, ঢেলে দিলাম, ডালটাও হয়ে গেল এদিকে আমার।
আর ওদিকে মাছের ডিমটা হয়ে গেল। তো আজকে আমি আর কিছু রান্না করব না, আজকে আমি এই রান্না করব, পুজো আছে, পুজো দিতে চলে যাব। তো দেখো ছাদে চলে আসলাম তুলসী পাতা নিতে। তুলসী পাতা ঘরে ছিল না জানো তো, আর এই তুলসী গাছটার মধ্যে না খুব পোকা ধরে গেছে গো। তোমরা না যাদের যাদের বাড়িতে এরকম তুলসী গাছ আছে, যদি এরকম পোকা ধরে যায় তোমরা কি ব্যবহার করো, কি দাও অবশ্যই জানাবে। এই পোকাগুলো কিভাবে তাড়ায় সেটাও আমাকে জানাবে, আমার জানাটা খুব দরকার। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, কারণ আমার এতগুলো তুলসী গাছ পুরো সব নষ্ট হয়ে যাচ্ছে। তো দেখো তুলসী গাছের পাতাগুলো তুলছি, প্রচণ্ড পোকা, কালো কালো জানো তো, ছোটো 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 কালো কালো পোকা। বুঝতে পারছি না কী দিয়ে আমি এগুলোকে করবো। এত সুন্দর গাছটার পাতাগুলো দেখো কেমন যেন পুড়ে পুড়ে গেছে। রোদের জন্য হয়েছে কিনা সেটাও বুঝতে পারছি না, কিন্তু আরও তো টবে টবে তুলসী গাছ রয়েছে, সেগুলো তো হয়নি। এটা কেন হলো বুঝতে পারছি না। তা তোমরা একটু প্লিজ কমেন্ট করে জানিও আমাকে, তাহলে আমি সেইভাবে কী দাও, কোনো ওষুধ দাও কি না সেটাও আমাকে অবশ্যই জানিও। আর কি দিলে এগুলো মরে যাবে পোকাগুলো সেটাও জানিও, তাহলে আমার খুব সুবিধা, তুলসী গাছগুলো বেঁচে যাবে। দেখো সব পাতাগুলো নষ্ট করে দিয়েছে পোকাতে, সব পাতা নষ্ট করে দিয়েছে। কি করব বুঝতে পারছি না। আমার এই গাছটা এই মানে এই গামলাটার মধ্যে না প্রচুর তুলসী গাছ জানো তো, সব গাছগুলো নষ্ট করে দিল। তো যাই হোক, কী করব এখন, কিছু করার নেই না। তো চলো আমি তুলসী পাতাগুলো তুলে নিই। তুলসী পাতাগুলো তুলে এবার আমি পুজোয় বসতে হবে। ওইদিকে পুজোর অনেক কাজ পড়ে রয়েছে জানো তো, কিছুই না। আর আজকে ভাবছিলাম একটু মালা গাঁথবো, দেখি সময় হয় কি না, মানে কিছু ফুল পেয়েছিলাম, তো ভাবছিলাম একটু মালা গাঁথবো। তো দেখি সময় পেলে গাঁথবো মালা। তোমাদেরকে দেখো বারবার আমি দেখাচ্ছি পোকাগুলো, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, যে কালো কালো দেখো পাতার মধ্যে রয়েছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, তবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো তুলসী পাতা নেওয়া হয়ে গেছে, এবার আমি গোপালকে স্নান করাবো। তো গোপালকে স্নান করানোর জন্য নিয়ে নিয়েছি বাটিতে। তো গোপাল বসে পড়েছে স্নান করানোর জন্য, গোপালকে স্নান করিয়ে দিই। স্নান করিয়ে তারপরে ওকে গাঁঠা মুছিয়ে বসাবো, আর দেখি মালাটা গাঁথতে পারি কি না। তো আজকে গোপালকে অন্যরকমভাবে মালা গেঁথে দেবো ভাবছিলাম ফুলের অনেক ধরনের মালা গাঁথবো, কিন্তু সেটা সময়ের জন্য হয়তো হবে না। তো যাই হোক, ওকে স্নানটা করিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চলো স্নান করিয়ে নিই। দেখো গোপালের স্নান করানো হয়ে গেছে, তো ওকে মুছিয়ে জামা ঠামা পরিয়ে আমি বসে গেলাম মালা গাঁথতে। তো চলো তাড়াতাড়ি করে মালা গেঁথে নিই। গোপালের জন্য একটা গাঁথবো আর গুরুদেবের জন্য একটা গাঁথবো। আর গোপালের ভেবেছিলাম হাতের জন্য একটা মালা গাঁথবো, ছোটো ছোটো চুড়ির মতন, ফুলের চুড়ি বলে না, সেগুলো করবো, কিন্তু সময়ের জন্য আর হয়নি। যাই হোক, আর ফুলটাও অনেকটা দরকার ছিল, সেরকম একটা ফুলও ছিল না, লাস্টে দুটো মালা গাঁথার পর সেরকম ফুল ছিল না, তাই ওটা আর করতে পারিনি। তা ফাঁকা করে একদম মালা গাঁথলাম, দুটো ছোটো ছোটো করে, বেশি বড়ও করতে পারিনি মালাগুলো। তো চলো মালাটা গেঁথে নিই, তারপর তোমাদেরকে দেখাবো মালা পরানোর পর গোপালকে কেমন লাগছে। দুটো মালা গাঁথবো, তো দুটো মালা গাঁথতে একটু সময়ই লাগবে, কারণ আমি যখন গোপালের জন্য গাঁথি তখন গুরুদেবের জন্য একটা গেঁথে দিই মালা। আর না হলে খুব কমই আমার মালা গাঁথা পড়ে, একজনের জন্য এরকম গাঁথি না। মানে গোপালকে দিলে গুরুদেবকেও আমি দিই, গুরুকেও দিই, গুরু সেবা করতে হয় বলে সবাই। তো গুরুদেবকেও একটা মালা দিই। দেখো মালাটা গাঁথা হয়ে গেছে, ফাঁকা করেই গেঁথেছি, বুঝতেই পারছো। আর আমি কিন্তু অনেক দিন বাদে মালা গাঁথলাম, মানে এখন তো সেইভাবে ফুল হয় না, তাই মালা গাঁথাও হয় না। তারপর আর একজনকে একটু ফুল দিই, এক পাশের এক বাড়ির বৌদিকে একটু ফুল দিই আমি, তাই সেইভাবে এখন মালা গাঁথা হয়ে ওঠে না। তো দেখো আমার গোপালকে মালা গেঁথে পরিয়েছি, আর মাথার জন্য দেখো একটা মালার মতন ফুলের, কি বলবো ওটা, হেয়ার ব্যান্ডের মতন গেঁথেছি। তো দেখো মাথায় দেওয়া রয়েছে। আমি ভেবেছিলাম এরকম চুড়ির মতনও করব, মানে ফুলের সাজ যেটাকে বলে, সেটা আর হলো না, ফুল কম ছিল বলে আর হয়ে ওঠেনি। তো দেখো পুরো সাজানো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ দেওয়াও হয়ে গেছে, পুরো সাজিয়ে কমপ্লিট করে তারপর তোমাদের দেখালাম। তো চলো পুজো দেওয়া হয়ে গেছে, আর ওদিকে তো রান্না আগেই করে নিয়েছি। এবার আমি একটা কাজ নিয়ে বসেছি মেশিনে, সেদিনকেও তোমাদের দেখিয়েছিলাম। আজকে বসেছি শাড়িতে পাড় বসাচ্ছি। তো আগে পাড় আমি বাইরেই দিতাম, তো এখন ভাবি কি ধরুন মেশিনেই করি। একজনকে দিয়েছিলাম, সে আমাকে মেশিনেই শাড়ির পাড়টা বসিয়ে দিয়েছিল। তারপর ভাবলাম কি মেশিনেই করে ফেলি আমিও, আমার ঘরে তো মেশিন যখন রয়েছে, তো মেশিনেই পাড়টা বসাই। তো দেখো সেই মেশিনে আমি নিজেই পাড়টা বসিয়ে নিলাম, ফালতু বাইরে দিয়ে কি হবে বলো। তো জানি না ভালো হবে না খারাপ হবে, কোনো দিন করিনি, আজকেই ফার্স্ট করছি। তো দেখো করছি, ভালো হলে হবে, আর না হলে কি করা যাবে, একবার ভুল হবে, পরের বার ঠিক হয়ে যাবে। তো দেখো পাড়টা বসাচ্ছি, আর
একটা শাড়ি করা হয়ে গেছে, আগে আর একটা শাড়ি এরকমই হলুদ কালারের আগে একটা শাড়ি করে নিয়েছি। আর ওইটা করে দেখলাম যে মোটামুটি হয়েছিল, খুব একটা ভালো হয়নি, তা হয়েছে মোটামুটি। তা ভাবলাম কি এটা ভিডিওটা আমি করি, আগেরটা যা হওয়ার হয়ে গেছে, ঠিক আছে এটার ভিডিওটা করি। তো এখনও রয়েছে আর কয়েকটা শাড়ি পাড় বসাতে হবে, তো সময় পাই না বলে হয়ে ওঠে না। তো দেখি আজকে এটা করি, আবার দুদিন বাদে আবার নিয়ে বসবো একটা শাড়ি পাড় বসানোর জন্য। গরমে না মেশিনটা ঠিক নিয়ে বসা হয় না, এত গরম, অনেক দিন ধরেই ভাবছিলাম বসবো, কিন্তু গরমের জন্য সেটা আমার হয়েই ওঠেনি। তো আজকে ভাবলাম ঠিক আছে আজকেই করি তাহলে। অনেক দিন ধরে পাড়গুলো এনে রেখেছিলাম, কিন্তু সময়ের জন্য পারছিলাম না করতে। তো দেখো পাড়টা খুব আস্তে আস্তে ধরে 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 করছি, যাতে বেঁকা না হয়ে যায়, মানে তেসরা যেটাকে বলে সেরকম না হয়। আগের প্রথম শাড়িটা ওরকম হয়ে গেছে, একটু একটু তেসরা টাইপের হয়ে চলে এসছে, মানে হাতে টান লেগেছিলো হয়তো। ভালো করে পাতিয়ে এই যে এখন যেটা পাতিয়ে করছি, আগেরটা সেরকম পাতিয়ে মানে হয়নি আর কি, তার জন্য আগেরটা একটু ভুল হয়ে গেছে। কিন্তু পাতলা শাড়ি তো এগুলো আর খোলা যায় না, খুলে যে ঠিক করব সেটা আর হয় না। এত পাতলা শাড়ি মানে ফুটো ফুটো হয়ে যাবে খুললে, আর শাড়িটা নষ্ট হয়ে যাবে। তো আমি ভাবলাম কি থাক গিয়ে, যা হওয়ার হয়ে গেছে, আর কিছু করা যাবে না, থাক। তো দেখো এখন আমি চলে আসলাম ঠাকুরের বাসন নিয়ে। ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিই তাড়াতাড়ি করে, অনেকটাই বেলা হয়ে গেছে। আজকে তেঁতুল দিয়ে মাজলাম না, শুধু সাবান দিয়েই মেজে নিলাম। সাবান দিয়ে কোনো রকম করে মেজে নিলাম বাসনগুলো, জানো তো। আজকে আর সময় হলো না যে তেঁতুল দিয়ে মাজবো, কি করা যাবে, এখন আর সময় হচ্ছে না। মানে মেশিনটা নিয়ে বসেছিলাম বলে এতটাই দেরি হয়ে গেল, এদিকে মানে একটা কাজ নিয়ে বসলে না আর একটা কাজে দেরি হয়ে যায়, জানো তো, মানে এতটাই সমস্যা। আর যা কী করা যাবে এখন, ঠিক আছে। পরিষ্কারই থাকে আমার বাসনগুলো, তবু তেঁতুল দিয়ে মাজলে দেখবে পিতলের বাসনগুলো একটু বেশিই যেন চকচক করে, আর এমনি সাবান দিয়ে মাজলে অত চকচক করে না। আর আমার ওই একটু দাগ দাগ থাকলে না আমার ভালো লাগে না, মানে পুরো চকচক হতে হবে, আর কোনো পিতলের বাসনে দাগ থাকবে না, তাহলে আমার খুব ভালো লাগে। আর ওরকম দাগ থাকলে দেখলেই জানি একটা কেমন কেমন লাগে, তাই না বলো। সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, নিজেদের ঠাকুরের বাসনটা কেন রাখবো না বলো। তো চলো, আমার কিন্তু এটা ধোয়া না, লাস্ট ধোয়া না, আমি আরেকবার এখন কলে নিয়ে গিয়ে ভালো করে ধোবো, ধুয়ে পরের কাজে আসবো। তো দেখো আমি চলে আসলাম মাংস ধুতে, মাংস নিয়ে এসেছিলো মানে দুপুরের দিকে আর কি। আর এটা দেখো আমার তুলতে হবে, আমার এক হাতে ফোন রয়েছে, তো ওইটা আমি আর তুললাম না, ফোনটা রেখে ওটাকে আমি হলুদটাকে ছাড়াবো। তোমরা ভেবো না আমি হলুদটাকে আবার ওটা রেখে দেবো, ওটাকে কী যেন বলে, গিলে মেটে না কি বলে সেটার আর কি, একটা হলুদ চামড়া টাইপের থাকে না, সেইটা আর কি। তো দেখতে পাচ্ছ তো মাংসটা কেমন রক্ত রয়েছে, চলো মাংসটা ভালো করে ধুয়ে নিই। তো ফোনটা রেখে আমি মাংসটা আবার ভালো করে ধুতে হবে, কারণ একটা হাতে আমি পেরে উঠছি না। আর আমি সে ফোনের যে স্ট্যান্ডটা সেটাও আমি নিয়ে আসিনি বাইরে, অন্য সময় নিয়ে আসি, কিন্তু আজকে আমার আনা হয়নি। তো ভেবেছিলাম একটুখানি কী করে ছেড়ে দেবো, তাও দেখছি মাংসটা ধুতে অনেকটাই সময় লাগবে, প্রচুর সময় লাগে, মাংসটা প্রচুর পরিমাণে রক্ত রয়েছে। তো দেখো আমার চুল বাঁধা হয়ে গেছে রাতে, আর এখন শুতে যাব। তো আজকের মতন এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আগামীকাল আবার সবার সাথে দেখা হবে। তো টাটা, চলো।